সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে একবিংশ পাঠ স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দः अस्माकं भारतभूमि अतीव पुण्या भूमिः, यतः अत्र बहवः महामानवाः आविर्भवन्ति स्म। तेषु स्वामी विवेकानन्दः अन्यतमः। 1863 ख्रीष्टाब्दे जानुवारी मासस्य 12 दिवसे कलकत्तायाः सिमुलिया इति स्थाने विवेकानन्दः आविर्भवति स्म। तस्य पिता विश्वनाथदत्तः, माता च भुवनेश्वरी देवी इति। बाल्यकाले तस्य नाम नरेन्द्रनाथः आसीत्। यद्यपि परिवारस्य सर्वे तं सादरं बिले इति नाम्ना आह्वयति स्म। शैशवे सः आसीत् चञ्चलः, अतीव मेधावी। नरेन्द्रनाथः न केवलमध्ययने परन्तु क्रीडासङ्गीतादिषु विषयेषु आसीत् निपुणः। आबाल्यात् सर्वेषु विषयेषु तस्य प्रगाढाभिनिवेशः अस्मान् सर्वान् विस्मयते। नरेन्द्रनाथः जनरल् असेम्ब्ली इन्स्टिट्यूशन् नामधेयं महाविद्यालयात् स्नातकः अभवत्। महाविद्यालये अध्ययनकाले सहसा श्रीरामकृष्णेन सह तस्य साक्षात्कारो अभवत्। ईश्वरविषये तस्य मनसि स्थितः सर्वः संशयः श्रीरामकृष्णस्य उपदेशनापगतः अभवत्। तत् सः श्रीरामकृष्णं गुरुरूपेण सश्रद्धं गृहीतवान्। श्रीरामकृष्णस्य तिरोधानानन्तरं विवेकानन्दः पदव्रजेन भारतवर्षस्य सर्वं स्थानं भ्रमति स्म। देशस्य दरिद्राणां दुर्दशामवलोक्य सः विचलितं भवति स्म। शिवरूपेण जीवसेवा एव स्य शपथग्रहणं सः करोति स्म। अनन्तरं सः 1893 ख्रीष्टाब्दे क्षेत्रया महाराजः अजितसिंह महोदयस्य उत्साहे अमेरिकानां देशं गत्वा तत्र शिकागोनगर्यामनुष्ठिते विश्वधर्मसम्मेलने हिन्दुधर्ममधिकृत्य भाषणं ददाति स्म। तस्य भाषणमाकर्ण्य उपस्थिताः श्रोतारः सर्वे विमोहिताः अभवन्। अतः सः यूरोप् महादेशस्य अन्तर्गतात् बहून् देशान् भ्रमति स्म, भाषणस्य ददाति स्म। ऐरिश् जातीया मार्गरेट् नोबल् नाम्नी जनिका नारी तेन प्रदत्तं भाषणमाकर्ण्य स्वदेशं परित्यज्य भारतवर्षमागत्य भारतीयानां सेवायै आत्मानमुत्सृजवती। स्वामी विवेकानन्दः জীবসেবার্থং 1897 খ্রিস্টাব্দে। আচ্ছা, এখানে কিন্তু যে ডেটটা লেখা আছে, আগে যে মহারাজের সাথে দেখা হওয়ার যে ডেটটা ছিল সেই ডেটটাই এখানে আমার মনে হয় ডবল বার লেখা হয়ে গিয়েছে। মানে যে দেখো আগের প্যারাতে যে প্রথম লাইনে ছিল অজিত সিংয়ের সঙ্গে দেখা হওয়ার, সেইটাই মনে হয় ডবল বার হয়েছে। কারণ এমনকি জন্মগ্রহণের ডেটটাও ভুল আছে, ওটাও তোমরা ক্লিয়ার করবে। সব জায়গাতেই 1863 করা হয়ে গিয়েছে, শুধু তিরোধান দিবসটা মানে উনি যেদিন জন্মেছিলেন সেই দিনই ওনার সাথে অজিতের সঙ্গে দেখা হয়ে গেছে, সেদিনই উনি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করে দিয়েছেন, এরকম ব্যাপারটা হয়ে গেছে। মানে একদিনের বাচ্চাই এগুলো সব করে ফেলেছে, এরকম হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তো তোমরা দেখবে জিনিসটা। আমি যতদূর জানি 1897 সালে রামকৃষ্ণ মঠ যে স্থাপন করেছিলেন উনি, স্বামী বিবেকানন্দর কথা বলছি। তো তোমরা যখন এটা ক্লাসে পড়ানো হবে একবার ম্যাডামকে জিজ্ঞেস করে নেবে যে এইটাই কি থাকবে নাকি এটা 1897 হবে, তাহলে উনি আরও কনফার্ম করে দিতে পারবেন। আমি আমার জানা অনুযায়ী বললাম। আচ্ছা, স্বামী বিবেকানন্দः জীবসেবার্থং 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশনেতি সংস্থাং
स्थापयति स्म। संस्थायामद्यापि जनसेवायै कर्मं करोति। निरलसेन परिश्रमेण तस्य স্বাস্থ্য দ্রুতং ভগ্নং ইয়াতি স্ম। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যখন এটা জিজ্ঞেস করবে আগে ম্যাডাম হোক বা স্যার যিনি পড়াচ্ছেন তাকে আগে পড়াতে দেবে, আগেই কিছু বলবে না। উনি পড়ানোটা নিজের মতো করে কমপ্লিট করবেন, তখন যদি উনি কারেকশান করে দেন তাহলে তো সব ঠিকই আছে, তাহলে আর কিছু বলতে হলো না। কিন্তু যদি কোনো কারণে উনি কারেকশান না করে থাকেন বা কোনো কারণে ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে তোমরা বলবে, না হলে ক্লাস চলাকালীন তার মাঝখানে ইন্টারাপশানটা করা ভালো নয়, মানে ওনাকে থামিয়ে দিয়ে কিছু বলাটা ভালো নয়, এটা একটা ব্যাড ম্যানার্স। কারণ উনি হয়তো বলবেন বলে ভেবেই রেখেছেন, উনি তো এত বছর পড়াচ্ছেন, উনি জানেন যে কী বলতে হবে, তো সেই জন্য সেটা করবেন না। ওনার কথাটাকে সম্পূর্ণ শুনে তারপরে তোমাদের যা যা প্রশ্ন, যত কিছু প্রশ্ন থাকুক না কেন সবই বলবে, তখন সেই সব কিছুই উনি কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেবেন। তো কিন্তু মাঝখানে আর কি থামাবে না। আচ্ছা, এটা হয়ে গেল, এই প্যারাটা হয়ে গেল। আচ্ছা, অয়ং কর্মযোগী সন্ন্যাসী 1902 খ্রিস্টিয়াব্দে জুলাই মাসस्य चतुर्थदिवसे ऊनचत्वारिंशद्वर्षवयसि पवित्रं कलेबरं त्यजत्। भारतीयाः सर्वे महामानवमिमं चिरं सश्रद्धं स्मरेयुः। भारतीयाः सर्वे महामानवमिमं चिरं সশ্রদ্ধাং স্মরেয়ুহু। এই গল্পটা অনেক বড়, আর এর মধ্যে অনেকগুলো সাল রয়েছে যেগুলো মুখস্থ রাখতে হবে। সালগুলো পরপর খাতায় লিখে নিয়ে পাশে খুব ছোট করে শর্টে আর কি লিখে রাখবে যে সেইটাতে কী হয়েছিল, আর সেভাবে মুখস্থ করবে। বই থেকে ডাইরেক্ট মুখস্থ করলে একটু বেশি সময় লাগবে মুখস্থ হতে, কিন্তু সালগুলোর কথা শুধু বলছি, কিন্তু পাশে লিখে রাখলে কিন্তু অতটা সময় লাগবে না। আমি চেষ্টা করব শর্ট ভিডিওতে কীভাবে সালটা লিখে তার পাশে শর্টে লিখে রাখা যায়, জাস্ট মনে রাখার জন্য, পুরো সেন্টেন্সভাবে লিখতে হবে না, সেইভাবে লিখে রাখার জন্য সেটা আমি চেষ্টা করব তোমাদেরকে প্রোভাইড করার। তো আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও একই জায়গায় বাংলাটা বলে দিলে যেহেতু সুবিধা হয়, তাই আমি বাধ্য হয়ে এর মধ্যেই বাংলাটা পরপর লাইন অনুযায়ী পড়িয়ে দিচ্ছি। আর অনেকগুলো সন্ধিযুক্ত শব্দ রয়েছে যেগুলোকে ভেঙে দিলে তোমাদের সন্ধি বিচ্ছেদ করে শুনলে সুবিধা হবে বুঝতে, সেগুলো কঠিন লাগছে উচ্চারণ করতেও অনেক ক্ষেত্রে, আর তোমাদেরও তো নিশ্চয়ই সমস্যা হচ্ছে। আচ্ছা, 2 নম্বর কথা, এখানে অনেক কয়টা খ্রিস্টাব্দ যেটা দেখলে তোমরা, অনেকগুলো সাল রয়েছে ইতিহাসের মতো, সেগুলো মুখস্থ করবে তোমরা। খাতায় আলাদা করে কয়েকটা যে কটা সাল আছে পরপর লিখবে, লেখার পরে তার পাশে কীভাবে কবে কী স্থাপন করা হয়েছিল সেইটা খুব শর্টে লিখবে, বা যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা খুব শর্টে লিখবে, সেখান থেকে প্রশ্ন থাকতেই পারে। তো সেই জন্য সেটা তোমরা লিখে নেবে, আর পুরো সেন্টেন্স করে লিখতে হবে না, খুব শর্টে লিখবে, তাহলে মুখস্থটা তাড়াতাড়ি হবে। আর বই থেকে মুখস্থ করলে মুখস্থ করতে সাধারণত একটু দেরি হবে। তা আমি চেষ্টা করব কোনো একটা শর্ট ভিডিওতে কীভাবে এটা শর্টে লিখে নিতে হয় সেটা দেখিয়ে দেওয়ার। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ফটাফট এবার লাইন বাই লাইন মানে আর উচ্চারণের যে সন্ধি বিচ্ছেদ করে কী কী হচ্ছে সেইগুলো জেনে নিই। अस्माकं ভারতভূমি অতীব পুণ্য ভূমিঃ। আমাদের ভারতভূমি মানে ভারতের যে মাটি সেটি ভীষণ পুণ্যভূমি যেটাকে বলে আর কি। এখানে ভারতভূমিকে ভারতভূমিও বলতে পারো। ভারতভূমি আমাদের খুবই পুণ্যভূমি। এখানে ইয়াত্রাহ বহবহ, এখানে হচ্ছে প্রচুর বহবহ মানে বহু মহামানব, মানে মহামানবেরা যারা মহাপুরুষ তাদেরকে মহামানব বলা হয়, তারা আবির্ভবন্তি স্ম, আবির্ভাব হয়েছে অর্থাৎ তাদের জন্মগ্রহণ তারা করেছেন, এটাই বোঝাচ্ছে আবির্ভাব ঘটেছে। বা যারা মহামানব মহাপুরুষ হয় তাদেরকে বলতে হয় না যে জন্মেছেন, বলা হয় যে আবির্ভাব ঘটেছে বা আবির্ভূত হয়েছেন। তেষু স্বামী বিবেকানন্দ অন্যতমঃ, তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ হলেন অন্যতম। 1863 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসस्य দ্বাদশ দিবসে, তার মানে 1863 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের দ্বাদশ দিবসে, মানে জানুয়ারি মাসের যে দ্বাদশ মানে জানো তোমরা 12 দিবস, মানে 12তম যে দিবস, সেই দিবসে উনি কলকাতায়াः শিমুলিয়া ইতি স্থানে বিবেকানন্দः আবির্ভবতি স্ম। কলকাতার শিমুলিয়া বলে যে স্থানটি, সেই স্থানে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন। তস্য পিতা বিশ্বনাথ দত্তः, তার পিতা বিশ্বনাথ দত্ত, মাতা চ ভুবনেশ্বরী দেবী ইতি, মানে তার মাতা হলেন ভুবনেশ্বরী দেবী। বাল্যকালে তস্য নাম নরেন্দ্রনাথः आसीत्।
বাল্যকালে মানে শৈশবে ছোটোবেলায় তার নাম ছিল নরেন্দ্রনাথ। यद्यपि परिवारस्य सर्वे तां सादरां बिले इति नाम्ना आहयति स्म। যদিও তার যদ্যপি মানে যদিও পরিবারস্য পরিবারের সার্বে মানে সবাই তাকে সাদারাং মানে সাদরে মানে আদর করে বিলে ইতি নাম বিলে এই নামে আহয়তি স্ম মানে ডাকতো, আহ্বান করতো, অর্থাৎ ডাকতো, এই নামে ডাকতো। বাড়ির ডাক নাম ছিল বিলে। শৈশবে সাহা আশিত চঞ্চলাহা, তার মানে যখন তিনি ছোট ছিলেন তখন উনি খুব চঞ্চল ছিলেন। অতীব মেধাবী নরেন্দ্রনাথ ন কেবলম অধ্যয়নে, এই যে এখানে দেখো কেবলম অধ্যয়নে এরকম আছে না, ওটা আসলে কেবলম যোগ অধ্যয়নে। তো বলছে যে অতীব মেধাবী, ভীষণ মেধাবী ছিলেন উনি। অতীব মেধাবী নরেন্দ্রনাথ মানে ভীষণ মেধাবী, ভীষণ ব্রিলিয়ান্ট আর কি নরেন্দ্রনাথ, না কেবল অধ্যয়নে মানে না কেবল পড়াশোনাতে, পরন্তু মানে কিন্তু ক্রীড়া মানে ক্রীড়া বলতে খেলাধুলো, তার সাথে দেখো সঙ্গীত আদিশু মানে ক্রীড়া যোগ সঙ্গীত, ওখানে ওটা সন্ধি করে লেখা রয়েছে, সন্ধিযুক্ত শব্দ, সন্ধি বিচ্ছেদ করলে দেখো পাচ্ছি ক্রীড়া সঙ্গীত আদিশু মানে সঙ্গীত এবং ইত্যাদি আরও জিনিসপত্র, মানে যা যা অনেকগুলো সাবজেক্ট যা বলবে সব কিছুতেই, যেমন পড়াশোনায় ভালো তেমন খেলাতে ভালো, তেমন সঙ্গীত মানে গানে সঙ্গীত চর্চা, গানেও তেমনই বিভিন্ন ইত্যাদির মধ্যে বুঝে না সব কিছুই আর কি পড়ে, ইত্যাদি বিষয়ে তিনি নিপুণ ছিলেন, মানে খুবই ভালো ছিলেন, খুব নিপুণ বলতে বুঝতে পারছো, পটু একদম। আবাল্যাৎ সর্বেষু মানে আবাল্যাৎ মানে গোটা বাল্যকাল, গোটা শৈশবকাল, ছোটোবেলা, পুরো ছোটোবেলাটার কথাই বলা হচ্ছে। সর্বেষু বিষয়েষু তস্যা প্রগাঢ়াভিনিবেশা, এই যে এখানে একটা প্রগাঢ় মানে ভীষণ গভীর, গোটা বাল্যকালেই সব বিষয়েই তার ভীষণ মনোযোগ ছিল, সেইটা সবাই খুব অবাক চোখে দেখতো। এই যেখানে আছে অসমান সর্বান বিষয়াতে, মানে আমাদেরও সবারই খুব বিস্ময়ের জিনিস একটা, যে কোনো সাবজেক্টে কারো যদি প্রচণ্ড মনোযোগ থাকে, সব সাবজেক্টকে সমানভাবে ভালোবেসে সব সাবজেক্টে সমানভাবে তার মেধা প্রকাশ করার ক্ষমতা তো সবার থাকে না, তাই জন্য এটা সবার কাছে খুব অবাক হওয়ার বিষয়। নরেন্দ্রনাথः জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন নামধেয়াং মহাবিদ্যালয়াত স্নাতকোভবৎ। নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন নামের মহাবিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন, বিএ পাশ করেছিলেন। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালে সহসা শ্রীরামকৃষ্ণেন সহ তস্য সাক্ষাৎকারোভবৎ। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালে মানে মহাবিদ্যালয়তে পড়ার সময় সহসা মানে হঠাৎই শ্রীরামকৃষ্ণেনও সহ মানে শ্রীরামকৃষ্ণের সহিত সাথে তার সাক্ষাৎকারোভবৎ, সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ তার সাথে তিনি তার দেখা পেয়েছিলেন বা সাক্ষাৎ করতে পেরেছিলেন তার সাথে। ঈশ্বর বিষয়ে তাস্যা মনসি স্থিতঃ, তখন ওনার সাথে দেখা হওয়ার পরে ঈশ্বর বিষয়ে তার মনোযোগ বাড়ে বা মনসি স্থিত, তার মনের মধ্যে ঈশ্বরের যে চিন্তাধারা প্রথমে অতটা ছিল না, পরে আস্তে আস্তে ঈশ্বর ভাবনায় তিনি ধীরে ধীরে নিজেকে সঁপে দিয়েছিলেন। আর সেই ঘটনা ঘটেছিল রামকৃষ্ণদেবের সাথে দেখা হওয়ার পরে। সর্বः সংশয়াः শ্রীরামকৃষ্ণস্য উপদেশনাপগতোভবৎ। এই যে তার যে বিভিন্ন বিষয়ে সংশয় ছিল, ঈশ্বর চিন্তায়, ঈশ্বর ভাবনায় বা ঈশ্বর বিষয়ে যে কোনো যে সংশয়গুলো ছিল সেগুলো উনি আগে কিন্তু কোথাও এই সন্দেহগুলো দূর করতে পারেননি, কিন্তু উনি শ্রীরামকৃষ্ণের সাথে দেখা হওয়ার পরে ওনার কাছ থেকে তার উপদেশ শোনার পর উপদেশ থেকে অবগত হয়েছিলেন এগুলো, যে তার সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন তার যেগুলো ভুল ভাবনা ছিল সেগুলো থেকে তিনি পুরোপুরি কাটিয়ে উঠে তিনি রামকৃষ্ণদেবকে ভালোবেসে ফেলেন, আর ঈশ্বর ভাবনায় নিজেকেও অনেকটাই তখন থেকেই লীন করে ফেলছিলেন। ততঃ সহ শ্রীরামকৃষ্ণ গুরুরূপেণ সশ্রদ্ধং গৃহীতবান, মানে উনি বুঝতে পারলেন যে এই লোকটি সেই লোক বা উপযুক্ত লোক যাকে আমি গুরু হিসেবে গ্রহণ করতে পারি। তাই জন্য কী করলেন, তিনি আস্তে আস্তে বুঝতে পারলেন সব কিছু, এবং তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবকে গুরুরূপে সশ্রদ্ধভাবে মানে শ্রদ্ধার সহিত গুরুরূপে গৃহীতবান মানে গ্রহণ করলেন। শ্রীরামকৃষ্ণস্য তিরোধানান্তরং বিবেকানন্দः পদব্রজেন ভারতবর্ষস্য সর্বং স্থানাং ভ্রমতে স্ম। শ্রীরামকৃষ্ণস্য মানে শ্রীরামকৃষ্ণের
তিরোধানান্তরং মানে তিরোধানের অন্তরে, তিরোধান মানে মৃত্যু, তো তিরোধানের পরে বিবেকানন্দ পদব্রজন মানে খালি পায়ে, পদব্রজন খালি পায়ে ভারতবর্ষস্য কাট পদব্রজন মানে পায়ে হেঁটে, পায়ে হেঁটে ভারতবর্ষের সব জায়গায় ভ্রমতি স্ম মানে ভ্রমণ করেছিলেন। তিনি কোনো যানবাহনের সাহায্য নেননি, তিনি শুধুমাত্র পায়ে হেঁটেই গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। দেশস্য দরিদ্রানাং দুর্দশামবলোক্য সাহা মানে দেশের দরিদ্রানাং মানে অনেক দরিদ্র, সে দরিদ্রের প্লুরাল ফর্ম বহু বচনে দরিদ্রানাং, দেশের দরিদ্রদের দুর্দশা দেখে, দুর্দশামবলোক্য দুর্দশা চোখে নিজে চাক্ষুষ দেখার পরে সাহা বিচলিতাং ভবতি স্ম তিনি ভীষণ বিচলিত হয়েছিলেন। শিব রূপেণ জীব সেবা এবাস্য শপথ গ্রহণং সাহা করাতি স্ম জীব সেবাই যে শিব সেবা মানে একটা জীবের সেবা করলেই যে ভগবান শিবের সেবা করা হয়, তো সেই যে শপথ তিনি সেটা গ্রহণ করেছিলেন। দেখো শিবরূপেণও জীব সেবা মানে প্রত্যেকটা জীবের মধ্যে শিব ঠাকুর বসবাস করছেন, তাহলে কি শিবের রূপে উনি যখন জীবকে সেবা করছেন তখন উনি শিবরূপেণও তাকে শিবের রূপেই দেখছেন, যেটা আমি শিব ঠাকুরকে সেবা করছি। এইটা একটা তিনি মনে মনে স্থির করে নিয়েছিলেন এবং এটা শপথ নিয়েছিলেন, মানে একদম শপথ করে যাতে কখনোই এটার থেকে তিনি না বিচ্যুত হন সেরকমভাবে মনে একদম নিশ্চয় করে নিয়েছিলেন। অনন্তরং সাহা 1893 খ্রিস্টাব্দে মহারাজः অজিত সিং মহোদয়स्य उत्साहे अमेरिका नाम देशं गत्वा तत्र शिकागो नगरीयमनुष्ठिते विश्वधर्मसम्मेलने हिन्दुधर्मावधिकृत भाषणं ददाति स्म। এরপরে তিনি 1893 খ্রিস্টাব্দে সেত্রা মহারাজ অজিত সিং মহোদয়ের উৎসাহে আমেরিকা নামক দেশে গিয়েছিলেন। সেখানে শিকাগো নগরে তিনি যে অনুষ্ঠান হচ্ছিল বিশ্বধর্ম সম্মেলন যার নাম ছিল, সেইখানে তিনি হিন্দু ধর্মের প্রতিকৃত হয়ে মানে হিন্দু ধর্মের থেকে একজন হিসেবে ওখানে গিয়েছিলেন এবং ভাষণ দিয়েছিলেন মানে বক্তৃতা দিয়েছিলেন। তস্য ভাষণমাকর্ণ্য উপস্থিতাः শ্রোতারः সর্বে বিমোহিতাः অভবन्। তার ভাষণ শুনে, ভাষণমাকর্ণ্যে মানে ভাষণ শুনে, আকর্ণ ভাষণম যোগ আকর্ণ্য এটা সন্ধি বিচ্ছেদ করে লেখা আছে, উপস্থিত সমস্ত শ্রোতারা সবাই বিমোহিত অভবন মানে বিমোহিত মানে মোহিত, বাংলা যেটা মোহিত বলি মানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অথ সাহা ইউরোপ মহাদেশস্য অন্তর্গতান বহুন দেশান ভ্রমতি স্ম। এরপরে তিনি ইউরোপ মহাদেশের অন্তর্গত বহু দেশে ঘুরেছিলেন, ভ্রমতি স্ম বহুন দেশান মানে অনেক দেশে ঘুরেছিলেন। ভাষণাশ্চ দদাতি স্ম এবং ভাষণও দিয়েছিলেন, ভাষণাশ্চ আছে মানে ভাষণও দিয়েছিলেন মানে বক্তৃতাও দিয়েছিলেন। আইরিশ জাতীয় মার্গারেট নোবেল নাম্নী জনৈকা নারী মানে আইরিশ একটা মহিলা যার নাম হচ্ছে মার্গারেট নোবেল, নাম তো নিশ্চয়ই তোমরা অনেকেই শুনেছ, সেই রকম একজন আইরিশ নারী মার্গারেট নোবেল নামে জনৈকা নারী তেন প্রদত্তং ভাষণমাকর্ণ্য তার প্রদত্ত মানে তার মানে এখানে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে, তার প্রদত্ত তার দেওয়া ভাষণ শুনে, তার দেওয়া সেই বক্তৃতা শুনে, ভাষণমাকর্ণ্য মানে ভাষণম যোগ আকর্ণ্য মানে আকর্ণ্য মানে শুনে, ভাষণ শুনে স্বদেশং পরিত্যাজ্য তার নিজের দেশ পরিত্যাগ করেছিলেন মানে একদমই ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে তিনি ভারতবর্ষে চলে এসেছিলেন। ভারতবর্ষ মাগত্য মানে ভারতের যে সবার সম্পর্কে উনি এমন একটা জ্ঞান হয়তো তার মানে সেরকম ছিল না, কিন্তু উনি যখন স্বামী বিবেকানন্দের ভাষণ শুনেছিলেন উনি ভারতবর্ষকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে উনি সমস্ত ছেড়ে ভারতবর্ষে চলে আসেন এবং ভারতীয়ানাং সেবায় মানে ভারতীয়দের সেবার জন্য আত্মানামুতসৃজবতী মানে তার মানে সমস্ত জীবন সমর্পণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ জীবসেবার্থং 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশনেতি সংস্থাং স্থাপয়তি স্ম। স্বামী বিবেকানন্দ জীব সেবার্থে মানে জীবদের সেবার জন্যই 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশন
সংস্থাটি স্থাপন করেছিলেন। সংস্থায় মদ্যাপি জনসেবায় কর্ম করতি এবং সংস্থার মধ্যে তিনি জনসেবার জন্য মানে মানুষের সেবার জন্য কাজ করে গিয়েছিলেন। নিরলসেন পরিশ্রমেন তস্য স্বাস্থ্যা দ্রুতং ভগ্নং জাতি স্ম। নিরলস পরিশ্রম মানে উনি প্রচণ্ড পরিশ্রম করতেন এবং বিশ্রাম ছাড়া, বেশি বিশ্রাম না নেওয়াটাকে এবার নিরলস, মানে কোনো অলসতা ছাড়া পরিশ্রম করে যাওয়া, মানে একটুখানি পরিশ্রম করলাম, অনেক পরিশ্রম হয়ে গেছে, একটু রেস্ট নিলাম, আবার পরিশ্রম করছি, এইরকম ব্যাপারটা নয়। টানা পরিশ্রম করে যাওয়ার জন্য তার স্বাস্থ্য খুব তাড়াতাড়ি দ্রুতং ভগ্নং জাতিস্ম, দ্রুত ভেঙে যেতে শুরু করলো বা দ্রুত ভেঙে গিয়েছিল। अयं কর্মযোগী সন্ন্যাসী 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসস্য চতুর্থ দিবসে, এই কর্মযোগী সন্ন্যাসী অয়ং কর্মযোগী মানে যে কর্ম, যার কর্মটাই উনি যোগ সাধনার একটা অঙ্গ হিসেবে গ্রহণ করেছিলেন, তো তার কর্মযোগী বলা হয় অন্যদেরকে, এরকম যারা মহাপুরুষ ছিলেন আর কি, এখন আর কেউ নেই। অয়ং কর্মযোগী সন্ন্যাসী 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসের চতুর্থ দিবসে, মানে 4 জুলাই, চতুর্থ দিবস মানে বুঝতেই পারছো 4 নম্বর দিন, অর্থাৎ 4 নম্বর দিন মানে 4 তারিখ, সেটা চতুর্থ দিবসে, জুলাই মাসের চতুর্থ দিবসে অর্থাৎ 4 জুলাই 39 বয়সী, 39 মানে 39 বছর বয়সে তার পবিত্র কলেবর মানে দেহ ত্যাজ্যেত মানে ত্যাগ করেন। ভারতীয়াহা সর্বে, ভারতীয়রা সবাই মহামানবিমাং চিরং সশ্রদ্ধাং স্মরেয়ু, তার মানে ভারতীয়রা সবাই এই যে মহামানব অর্থাৎ স্বামী বিবেকানন্দকে চিরদিন সশ্রদ্ধার সাথে বা শ্রদ্ধার সাথে স্মরণ করে বা মানে আজীবনই স্মরণ করে যাবেন। এখনও করে, আগেও করেছেন এবং ভবিষ্যতেও সারা জীবন যতদিন পৃথিবী বেঁচে থাকবে বা ভারত যতদিন ম্যাপে থাকবে, মানচিত্রতে ভারত যতদিন থাকবে ততদিন ওনাকে শ্রদ্ধার সাথেই স্মরণ করা হবে এবং বিদেশেও ওনাকে সশ্রদ্ধ ভাবেই তার স্মরণ করা হয়, কারণ উনি বুঝতেই পারলে কতটা বড় মাপের একজন মহাপুরুষ ছিলেন আর কত জায়গায় উনি ঘুরেছেন, সব জায়গাতে ওনার কীর্তি রয়েছে। কাজেই ওনার যে মেধা বা ওনার যা কর্ম, সেই জন্যই উনি চিরস্মরণীয় হয়ে আছেন। তো এই ছিল আজকের ক্লাস, অনেক বড় গল্প, কাজেই ভিডিওটাও অনেক বড় হলো। খুব তাড়াতাড়ি পরের যে পার্ট সেটি নিয়ে আসছি, সবার সাথে থেকো, অনেক অনেক ধন্যবাদ।